পৃথিবীতে সব মাই সমান। আমার মা যেমন আমার কাছে মা, আপনার মাও আপনার কাছে মা। কিন্তু আমার মা একটু ব্যতিক্রম ধর্মী ছিলেন। মানে যদি গর্ব করতে হয় জীবনে কাউকে নিয়ে, তা আমার মাকে নিয়েই আমার গর্ব করতে হবে। কারণ হচ্ছে যে আমি যখন লেখাপড়া করতাম, মা হয়তো বেশি লেখাপড়া করে নাই, অল্প লেখাপড়া করেছে। আগের যুগের মানুষ, সে যুগে অত লেখাপড়া ছিলও না, থাকলে কেউ করতেও না, আর স্কুলে যাওয়াটা অত প্রচলন ছিল না। আমার মা লেখাপড়া না জানলেও ওই লাঠি নিয়ে বসে থাকতো এই সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত, কোনো মতেই ঘুমোতে দিত না। অবশ্যই পড়তে হবে, যাই পড়ি না কেন পড়তে হবে। 10টা পর্যন্ত বসে থাকতো। আবার কি করতো, যখন পরীক্ষা আসতো, রাত যখন 2টা বাজতো, আমরা কিন্তু ঘুমে কাটা, কোনো মতেই ওঠা সম্ভব না, কিন্তু 2টা বাজলেই মা উঠে আমাদেরকে জাগিয়ে দিত, এই ওঠ, লেখাপড়া কর, সকাল পর্যন্ত পড়বি। এই রাত্রের পড়াটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই সময় পড়লে মনে থাকে বেশি, এই সময়ে পড়লে মুখস্থ হয় বেশি। যার কারণে আমরা 3 ভাই লেখাপড়া করতাম। তা আমরা সবাই, আমাদেরকে ওই একবারেই ডেকে দিতাম, আমরা 3 জনেই লেখাপড়া করতাম। তো যাই হোক, মার এই ডেকে দেওয়ার কারণেই কিন্তু ওই সময় পড়ার কারণে, মানে শেষ রাত্রে পড়ার প্রচলনটা ইদানিং হয়তো খুব একটা নাই, কিন্তু আমাদের সময় ছিল, মানে আমার মা ডেকে দিত আর আমরা পড়তাম। ওই অভ্যাসটা কিন্তু আমার মধ্যে আজও রয়ে গেছে। এই জজ কোর্ট বলেন, মহামান্য হাইকোর্ট বলেন, আমি কিন্তু লেখাপড়াটা দিনে যতটুকু করি বা না করি, রাত্রে তার থেকে অনেক বেশি গুণ করছি। অর্থাৎ এমনও গেছে যে যখন আমি মহামান্য হাইকোর্ট বিভাগের ড্রাফটিংগুলো পড়ছি বা লেখছি, বেশিরভাগ রাত, অর্থাৎ আমি ঈশান নামাজের পরে পড়তে শুরু করেছি, সকালে ফজরের আজান পর্যন্ত একটানা পড়ে গেছি বিরামহীনভাবে। হয়তো মাঝে মধ্যে 2-4 মিনিট 5 মিনিট একটু বিরতি দিয়েছি, আমার স্ত্রী এসে চা বানিয়ে দিয়ে গেছে, নাস্তা দিয়ে গেছে, ফল কেটে দিয়ে গেছে, একটু খেয়েছি, আবার পড়েছি। এ কথাটা আমি এই জন্য বলছি যে সন্ধ্যার সময় যতই পড়ি না কেন, দিনের বেলা যতই পড়ি না কেন, শেষ রাত্রের পড়াটা বা রাত জেগে পড়াটা, এইটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এইভাবে যদি আপনি পড়তে পারেন, তাহলে দেখবেন যে আপনার পড়াটা শেষ করা, সিলেবাস শেষ করা আপনার জন্য মোটেই দুরূহ ব্যাপার না, কঠিন কিছু না। খুব অল্প সময়ের মধ্যেই আপনি শেষ করে ফেলতে পারবেন। এমন না যে আপনাদেরকে এমন পড়া দেয়া হয় যা সারা জীবন পড়ে শেষ করতে পারবেন না। আপনি যদি রীতিমতো শুধু রাত্রে পড়েন, আর আমরা ইদানিং কি করি, রাত্রে পড়ার থেকে মোবাইল দেখি বেশি। এই মোবাইলই যত নষ্টের মূল, সর্বনাশের মূল। আমি বলছি না যে আপনি মোবাইল দেখবেন না, অবশ্যই দেখবেন, অবশ্যই মোবাইল ব্যবহার করবেন, কিন্তু যতটুকুন সময় আপনি লেখাপড়া করবেন, 10 মিনিট হোক, আধা ঘন্টা হোক, 2 ঘন্টা হোক, সারা রাত হোক, সেই লেখাপড়ার সময় কোনো মতেই মোবাইল ব্যবহার করবেন না। অর্থাৎ লেখাপড়াটায় সম্পূর্ণ মনোযোগ থাকতে হবে। যদি আপনার মনোযোগ একটু এদিক ওদিক চলে যায়, তাহলে দেখবেন যে আপনার ব্রেন ছেড়ে দিয়েছে। অর্থাৎ ব্রেন হলো এমন জিনিস, আপনি সেখানে যা সেভ করবেন তাই সেভ হবে। তবে অবশ্যই এটা রাত্রে সেভ হবে, দিনের বেলা আপনি যতই পড়েন না কেন সেভ হবে না। কারণ আপনার পাশে কেউ এসে গল্প করবে, কেউ কথা বলবে, কেউ ঝগড়া করবে, কেউ গান গাইবে, কেউ টিভি দেখবে, আপনার মনোযোগ সম্পূর্ণটা লেখাপড়ার প্রতি থাকবে না। আর যত সময় লেখাপড়ার প্রতি আপনার মনোযোগ না থাকবে, তত সময় কিন্তু আপনি লেখাপড়া সম্পূর্ণ করতে পারবেন না, সঠিকভাবে করতে পারবেন না। বর্তমান সময় কিন্তু এটা অত্যন্ত টাফ ব্যাপার। বার কাউন্সিল পরীক্ষা বলেন আর যেটাই বলেন না কেন, একবারে জজ কোর্ট পার হওয়া, একবারে মহামান্য হাইকোর্ট পার হওয়া, এটা কিন্তু অত্যন্ত টাফ ব্যাপার। শুধু টাফ নয়, সো টাফ বলা যায়। আর দেখবেন যারাই কিন্তু পরিশ্রম করে তারা কিন্তু অবশ্যই সাকসেস হয়। পরিশ্রম কখনোই বিফলে যায় না। আপনি যদি রাত জেগে লেখাপড়া করেন, সেটা তো কখনো বৃথা যাবে না, আপনার ব্রেনে থেকে যাবে। আমরা কি করি, যখন পরীক্ষা আসে তখন আমরা খেয়ে না খেয়ে লেখাপড়া শুরু করি, উঠে পড়ে লেগে যাই যে না পড়তেই হবে।
আসলে কি তাই সম্ভব? আপনি কি সারা বছরের খাবার আপনি ওই 2 দিনে খেতে পারবেন, 1 মাসে খেতে পারবেন? পারবেন না। প্রতিদিনের খাবার যেমন আমরা প্রতিদিন খাই, প্রতিদিনের পড়াটাও তেমন আমাদের প্রতিদিন পড়তে হবে। প্রতিদিন সকাল বলেন, দুপুর বলেন, বিকাল বলেন, রাত বলেন, আপনার একটা টার্গেটই থাকবে যে আমি প্রতিদিন 1 ঘন্টা পড়ব, প্রতিদিন 2 ঘন্টা পড়ব, প্রতিদিন 3 ঘন্টা পড়ব, প্রতিদিন 5 মিনিট পড়ব। এটা আপনাকেই নির্ধারণ করতে হবে। আপনি যদি এটা নির্ধারণ না করেন তাহলে দেখা যাবে কি আপনি বারবার এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন, এমসিকিউতে ফেল করে যাচ্ছেন। আবার রিটেন পরীক্ষা বারবার দিচ্ছেন, রিটেন পরীক্ষায় ফেল করে যাচ্ছেন। ভাইবা পরীক্ষা দিচ্ছেন, সেখানেও ফেল হয়ে যাচ্ছে। এর কারণ কিন্তু একটাই। বলবেন যে না, আমি অনেক লেখাপড়া করেছি, আমার কিচ্ছু মাথায় থাকে না, তারপরও ফেল। আসলে বিষয়টা হলো যে মাথায় তো কোনো জিনিস থাকার কথা না। যে জিনিস আপনার মাথায় নাই সেটা আপনি হঠাৎ করে মাথায় দিলেই মাথায় থাকবে? এটা কি কম্পিউটার আপনি সেভ করবেন আর অটো সেভ হয়ে যাবে? কখনোই না। আপনাকে প্রত্যেক দিন আপনি একবার যেটা পড়বেন, একবার যেটা বুঝবেন, একবার যেটা মুখস্থ করবেন সেটা কন্টিনিউ চর্চা রাখবেন। আপনি আজকে যেটা পড়েছেন সেটা কালকে একবার চর্চা করবেন, নাহলে পরশু দিন করবেন, নাহলে 7 দিনের মধ্যে করবেন, নাহলে 1 মাসের বৃদ্ধি করবেন। তাহলে কি হবে? ওইটা আর কখনো আপনার স্মৃতি থেকে হারাবে না। একটা জিনিস মনে রাখবেন, যেমন ধরুন 1 থেকে 100 পর্যন্ত, এটা আপনি কখনো বলতে পারবেন? পারবেন না। কেন পারবেন না? কারণ প্রতিনিয়ত আমাদের এই সংখ্যাগুলো ব্যবহার করতে হয়। আপনি লেখাপড়া যেটাই বলেন না কেন, আপনি যদি প্রতিদিন চর্চা করেন তাহলে দেখবেন কোনো কিছু আপনার ব্রেন থেকে হারাবে না, সব কিছু আপনার মাথায় থাকবে। আর অ্যাডভোকেটশিপ পরীক্ষায় অনেকে কোর্স করেন। আমি যদি আমার মহামান্য হাইকোর্ট বিভাগের রিটেন পরীক্ষার কথা আপনাদেরকে বলি তাহলে আপনারা শুনে অবাক হয়ে যাবেন। কারণ হচ্ছে কি, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, মানে আমার পরীক্ষা পর্যন্ত, যে সিস্টেমে পরীক্ষা হয়েছে, যে পদ্ধতিতে পরীক্ষা হয়েছে, আমার পরীক্ষা হয়েছে সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ আগের পরীক্ষার সাথে কোনো রকম মিল নাই। আগের পরীক্ষা কি ছিল যে 3টা ড্রাফট লিখতে হবে, কিন্তু আমি যখন গেলাম পরীক্ষার হলে প্রশ্ন পেলাম হাতে, তখন দেখা গেল কোনো কোচিংয়ের কোনো প্রশ্ন আসে নাই, কোনো গাইডের কোনো প্রশ্ন আসে নাই, সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী প্রশ্ন, অর্থাৎ সৃজনশীল যাকে বলেন। আর এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে যত প্রশ্ন আসছে তার একটা প্রশ্ন আসে নাই। অনেকেই পরীক্ষা কেন্দ্র থেকে চলে গেছে, পরীক্ষার খাতা জমা দিয়ে বলেছে আমার জন্য আমার জজ কোর্ট অপেক্ষা করতেছে, আমাকে ডাকতেছে, আমার জন্য হাইকোর্ট না, খাতা জমা দিয়ে চলে গেছে। আমি এই কথাটা এই জন্য বলছি যে আপনি যদি সময় ব্যয় করেন বইয়ের পেছনে, সময় ব্যয় করেন পড়ার পিছনে, তাহলে পড়াই কিন্তু আপনাকে এগিয়ে নেবে, কখনোই আপনাকে পিছিয়ে দেবে না। আর পড়া একমাত্র এমন জিনিস যা আপনাকে এগিয়ে নেবেই, আর কেউ আপনাকে এগিয়ে নিতে পারবে না। আপনি যত কোটি টাকার মালিক হন না কেন, হয়তো কেউ ডাকাতি করে নিতে পারে, কেউ আপনার গলায় ছুরি ধরে নিতে পারে, কেউ জালিয়াতি করে নিতে পারে, কিন্তু আপনি যে লেখাপড়াটা করবেন এটা কেউ কখনো নিতে পারবে না, কারোর নেওয়ার সাধ্য নেই। তাই যখন আপনার কাজ লেখাপড়া, তখন আপনি শুধু লেখাপড়াই করবেন, আর কিচ্ছু করবেন না, শুধু লেখাপড়া করবেন। আপনার ভবিষ্যৎ দেখবেন যে অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। আপনি আজকে থেকে লেখাপড়া শুরু করুন, আপনার কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে না, আজকে থেকেই আপনার ভাগ্যের পরিবর্তন চলে আসবে। কিন্তু আমরা সেটা করি না। আমরা কি করি? ওই পরীক্ষার সময়ের জন্য অপেক্ষা করি, ওই কোচিংয়ে যাই। আপনি কোচিংয়ে যান, যেখানে যান, আপনাকে তো নিজেই পড়তে হবে। কোচিং থেকে আপনাকে একটা ধারণা দিয়ে দেবে, দেখিয়ে দেবে, সাজেশন দেবে, কিন্তু যা পড়ার আপনাকেই পড়তে হবে, যা জ্ঞান অর্জন করার আপনাকেই করতে হবে। আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আমি কিন্তু কখনোই কোনো কোচিং করিনি। আমি কি করেছি, বাজারে যতগুলো বই থাকছে, সেটা 10টা হোক, 15টা হোক, 12টা হোক, 8টা হোক, সমস্ত বই কিনেছি আর সেই বইয়ের পিছনে সময় দিয়েছি। আমি যখন এমসিকিউ পরীক্ষা দিয়ে বাসায় আসি তখন আমি প্রশ্ন মিলায়ে দেখি যে আমার মাত্র কমন পড়েছে 4টা প্রশ্ন, এরপর একটা প্রশ্ন কমন পড়েনি। তারপরেও যখন রাত্রে রেজাল্ট দেখলাম যে আমি পাস, আমি তো অবাক, আমি অবাক। আমার মনে হলো তো নিশ্চয়ই ভুল করে আমাকে পাশের লিস্টে দিয়ে দিয়েছে, কালকে হয়তো দেখব আমার নাম্বারটা বা আমার নামটা কেটে দিয়েছে, আমার রোল নাম্বার কেটে দিয়েছে। আসলে তা হয়নি। কেন হয়েছে? আমি অনেক বই পড়েছি, যার কারণে আমার ভেতরে একটা ধারণা তৈরি হয়ে গেছে
সেই ধারণার উপর ভিত্তি করে আমি যে আনসারগুলো করেছি সেই আনসারগুলো আল্লাহর রহমতে সঠিক হয়ে গেছে। এজন্য পড়ার বিকল্প কিছু নাই। আপনি যদি অ্যাডভোকেট হতে চান, শুধু অ্যাডভোকেট না, আপনি যাই হতে চান, যার জন্য লেখাপড়া করতে হয়, সেটা আপনি দেখবেন যে লেখাপড়ার বিকল্প কিছু নাই। কন্টিনিউ লেখাপড়া, পড়ালেখা, 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 তবেই সাকসেস।